সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে যাচ্ছি। আজ আমাদের জায়গা হচ্ছে কালনা, মন্দির নগরী কালনা। আমরা কালনা দর্শনে বেরিয়ে পড়েছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আজকের দিনটা খুব সুন্দর হবে, ভালো লাগবে আপনাদেরও আমাদের সঙ্গে ঘুরতে। চলুন যাওয়া যাক পূর্ব বর্ধমান জেলার মন্দির নগরী কালনা। আমরা কালনা পৌঁছলাম সোদপুর থেকে। 8:06 শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আমরা সোদপুর থেকে 10:16 কালনা পৌঁছলাম। ট্রেন জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল, নানান রকম খাবার দাবার উঠলো। এছাড়া ট্রেন আমাদের ছুটে চলল, কখনো একপাশে পুকুরকে পাশে রেখে, কখনো ধান ক্ষেতকে পাশে রেখে। পুজো আসছে, তাই আকাশে বাতাসে একটা পুজো পুজো ভাব। পূর্ব বর্ধমান জেলার একটি শহর হচ্ছে কালনা। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দির নগরী। পঞ্চদশ-ষোড়শ শতকে এই স্থানটি লিখিত হয়েছে আম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে শহরের এই নাম। স্টেশন থেকে নেমে 2 পা এগিয়ে গেলেই টোটো দাঁড়িয়ে থাকে। ওখান থেকেই আপনাকে কথা বলে টোটোর সঙ্গে মন্দির নগরী পরিভ্রমণে বেরোতে হবে। শহরে ঢোকবার মুখেই রয়েছে একটি তোরণ, যেটি পর্যটন তোরণ নামে বিখ্যাত। এই তোরণ দিয়েই আপনাকে ভেতরে চলে যেতে হবে মন্দির নগরীতে। আমরা এই কালনা স্টেশন থেকে টোটোয় উঠে গেছি, আমাদেরকে দাদা ঘোরাবে কথা হয়েছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখব প্রথম, সেটা হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির। সেটা দিয়ে শুরু হবে আমাদের অম্বিকা কালনা যাত্রা। চলুন। এই আমরা এখন অনন্ত বাসুদেব মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। এখান থেকেই আমরা অম্বিকা কালনার যাত্রা শুরু করব। মন্দিরের সামনে ইট দিয়ে বাঁধানো মন্দির চত্বর রয়েছে, প্রাচীন নাট মন্দির, আর বাঁদিকে বিশাল গোশালা। মূল মন্দিরটি বিশাল 8চালা মন্দির। কেন্দ্রীয় খিলানযুক্ত প্রবেশদ্বারের ওপরে ভিত্তিপ্রস্তরটি দেখে বোঝা যায় এটি 1754 সালে রাজা তিলকচাঁদ, তিনি রাজা চিত্রসেনের খুড়তুতো ভাই, তিনি নির্মাণ করেন এই মন্দির। আচ্ছা, মঠকে দিয়ে দিয়েছেন। ইনি হলেন আচ্ছা, প্রভুপাদ। আচ্ছা, আপনি কতদিন আছেন মন্দিরের সঙ্গে? আমি এখানে 40 বছর ধরে 40। সেবা করে যাচ্ছি। আচ্ছা, আর এই মন্দিরের বয়স কত? হ্যাঁ, মন্দিরের বয়স কত?
বয়স কত হ্যাঁ, ছিল বর্ধমান মহারাজের। বর্ধমান মহারাজের ছিল। বর্ধমান মহারাজের ছিল। বর্ধমান মহারাজ করেছিল যে এরকমভাবে এই মন্দিরটা একজনকে দান করবো, আচ্ছা আচ্ছা যদি সেরকম বিশিষ্ট ব্রাহ্মণ পায় তাহলে তাকে দেবো। আচ্ছা মহারাজ একদিন এলেন, এসে ওইটা দিয়ে এলেন। এসব দরজা করে ছিল না, আচ্ছা ওইটা দিয়ে এসে এখানে এসব সুটকির সব রাস্তা ছিল। আচ্ছা উনি এই সমস্ত দেখে করলেন যে কী করে আমি সংস্কার করবো। গুরুদেবের নির্দেশে উনি তখন করলেন, গ্রহণ করলেন। এই মূর্তি ওনার স্বপ্নে পাওয়া। স্বপ্নে পাওয়া গোপীনাথের মূর্তি। আচ্ছা আচ্ছা, ওই যে ওপাশে যে রয়েছে তাই তো, ওই ওপাশে যে রয়েছে মূর্তি। আচ্ছা, আর এই মেন মূর্তি হচ্ছেন বাসুদেবের। হ্যাঁ, বাসুদেব। আচ্ছা, এরপরে আমরা গেলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি, শ্রী শ্রী অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া মন্দির। মন্দিরের প্রবেশের মুখে দুই ধারে পূজা সামগ্রীর দোকান আছে। মন্দিরের ভেতরে চোখে পড়ল সিঁদুর দিয়ে লেপা হাঁড়ি কাঠ। আগে পশু বলি হতো, এখন সবজি বলি দেওয়া হয়। মূল মন্দিরের ডান দিকে 3টে শিব মন্দির। 1741 খ্রিস্টাব্দে মহারাজ চিত্রসেন এই মন্দির নির্মাণ করেন। মায়ের অপূর্ব রূপ আপনাকে মুগ্ধ করবেই। কথিত আছে, একবার মহারাজ চিত্রসেন সন্ধ্যায় ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলে গিয়ে একটি ঘণ্টার ধ্বনি শুনতে পান। সেই ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে তিনি উপস্থিত হলেন একটি পোড়ো মন্দিরের সামনে। মহারাজ দেখতে পান মন্দিরের ভিতরে রয়েছে এক প্রকাণ্ড কালী মূর্তি। তার ভেতর এক অদ্ভুত অনুভূতি হলো। তিনি এক আধ্যাত্মিক ভাব নিয়ে ফিরে এলেন। পরে জানলেন এটি মা সিদ্ধেশ্বরী অম্বিকা। পরে 1741 খ্রিস্টাব্দে এই ভগ্নপ্রায় মন্দিরটি নতুন করে সংস্কার করেন। মন্দিরটি নির্মাণ করেন রাজমিস্ত্রি শ্রীরামচন্দ্র। এই কালী মন্দিরটি বাংলার দেউল রীতিতে নির্মিত হয়েছে। মন্দিরের সামনের দেওয়ালটি বাংলা টেরাকোটা কাজে সজ্জিত। আমরা এখন গোপালজি মন্দিরের কাছে এসেছি। এই যে এখানে দেওয়া রয়েছে, এই বৃহৎ পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি 1766 খ্রিস্টাব্দে নির্মিত। ইহার সম্মুখভাগে রহিয়াছে বাংলা চালা রীতির ছাদে আচ্ছাদিত প্রলম্বিত বারান্দা। মন্দির গাত্র অপরূপ পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত। বাহ, বাঁকুড়ার পোড়ামাটির আদলে তৈরি এই মন্দির, সুন্দর। এখনো আমাদের রাজ্যে, আমাদের বিভিন্ন জেলায় কত যে এরকম সুন্দর সুন্দর মন্দির পড়ে রয়েছে, যেগুলো একটু রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরের প্রথম তলের ছাদের 4 কোণে যে খাঁজ কাটা রয়েছে, তাতে 3টি করে মোট 12টি চূড়া স্থাপিত। তার উপরের দ্বিতীয় তলে 8 কোণে 8টি চূড়া,
তারও উপরে তৃতীয় তলে 4 কোণায় 4টি, সবার উপর বড় চূড়া, মোট 25টি চূড়া। এটি কিন্তু একটি অনবদ্য পুরাকীর্তি। মন্দির প্রাঙ্গণে ঢুকেই, গোপালজিউ মন্দিরে ঢুকেই এরকম 2টি শিব মন্দির আছে। এই একটি মন্দির এবং তার পাশেই আরেকটি মন্দির, আর এই সামনে হলো গোপালজিউ মন্দির। মন্দির গাত্রটাও যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন খুব সুন্দর কারুকার্য। (1766 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন। এটি রাজা তিলকচাঁদের রাজত্বকালে প্রতিষ্ঠিত। মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা, সেগুলো কি নিখুঁত, কি অদ্ভুত সুন্দর শৈলীতে করা। আমরা এসেছি এখন গোপালজিউ মন্দিরে। দেখুন খুব সুন্দর আটচালার এই মন্দিরটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর শৈলীতে। অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন, যদিও সরকার এটিকে অধিগ্রহণ করেছেন এবং তার কিছু রক্ষণাবেক্ষণ চলছে, একটা ট্রাস্টি বোর্ড তৈরি করা হয়েছে, কিন্তু তবুও অনেকটাই নষ্ট হয়ে গেছে। যেটুকু আছে সেটুকু যদি ঠিকঠাক ধরে রাখা যায় তাহলে অনেক দিন অবধি ইতিহাসকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো এই মন্দিরের সঙ্গেই। গর্ভগৃহে একটি গোপাল, 2টি কৃষ্ণ এবং 2টি রাধার মূর্তি আছে। আমরা এখন যাব হচ্ছে যে ভগবান দাস বাবাজির আশ্রম। এই ভগবান দাস বাবাজি একজন সিদ্ধ পুরুষ ছিল। বাল্যকালে আমাদের কালনার পার্শ্ববর্তী যে নদী, ভাগীরথী নদী, এই নদীতে উনি স্নান করতে যেত। আচ্ছা। যখন ওনার বয়স হয়ে বার্ধক্য চলে আসে, উনি তখন স্নান করতে যেতে পারতো না। ঠিক। তারপর উনি কোনো উপায় না পেয়ে উনি মা গঙ্গাকে অনুসরণ করেছিল। আচ্ছা। তখন মা গঙ্গা অনুসরণ করে মা গঙ্গা ওনাকে দেখা দিয়েছে। আচ্ছা। পাতালপুর, তখন ওই পাতালপুরে মা গঙ্গা এসেছে, সেই থেকে হয়েছে পাতাল গঙ্গা নাম হয়েছে। আচ্ছা আচ্ছা। ইনি হচ্ছেন ভগবান দাস বাবাজি, সিদ্ধ পুরুষ, যার তৈরি এই মন্দির। এবং আমাদের যে দাদা উনি বললেন ইতিহাসটা, এখানে সেই গঙ্গা, সেই পাতাল গঙ্গা।
এই যে নিচে যে জলটি রয়েছে সেই জলটির কানেকশান মেন গঙ্গার সঙ্গে রয়েছে, যার জন্য জোয়ার ভাটাতেও এখানে জল ওঠে নাবে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পায়ের ধুলি পড়েছিল, এখানে উল্লেখ রয়েছে তার। আচ্ছা, এটা হচ্ছে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। এখান থেকেই মহাপ্রভু সোজা পুরী চলে গিয়েছিলেন নীলাচলে, এই বাড়ি থেকেই চলে গিয়েছিলেন। আমরা এখন সেই মহাপ্রভুর বাড়ি দর্শন করতে এসেছি। আচ্ছা, এই গৌরীদাস পণ্ডিতের গৃহে আমরা গিয়েছিলাম। এখানে মহাপ্রভু এসেছিলেন এবং এখান থেকেই নীলাচলে তিনি যাত্রা করেন। এখানে ভেতরে ছবি তোলা নিষেধ, লেখাই আছে কঠোরভাবে প্রহিবিটেড, তো যার জন্য আমরা ভেতরে ছবি তুলিনি বা ভিডিওগ্রাফি করিনি। এই যে এখানে লেখা রয়েছে ইতিহাস। এই জায়গাটি হলো গৌরীদাস পণ্ডিতের সাধনস্থল। এখানেই উনি সাধন ভজন করতেন। মহাপ্রভু যখন এখানে আসেন তখন গৌরীদাস পণ্ডিতের সঙ্গে ওনার মিলন হয়। এই সেই মিলন ক্ষেত্র। গৌরীদাস পণ্ডিত কে ছিলেন শুনুন, কলি এই দাপর যুগে ছিলেন উনি কৃষ্ণের বন্ধু শুভর সখা। আচ্ছা, অদ্বৈত পাঠ শান্তিপুর আসেন। আসার পর যখন এখানে এলেন, গঙ্গা পার হয়ে এইখানে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। সাক্ষাৎ করার পর যখন সাক্ষাৎ করলেন, পরে যখন বলছে আমি তো এখন পুরী থেকে নীলাচলে চলে যাবো, যখন এখানে তখন গৌরীদাস পণ্ডিত বললেন প্রভু তাহলে তুমি কি চলেই যাবে, আর তো ফিরে আসবে না, তাহলে তুমি কী করবে, আমার এই তেঁতুলগাছতলায় কী দেবে, কী চাস বল, তুই যা চাইবে তাই দেবে। যেই না বলা অমনি গৌরীদাস পণ্ডিত বললেন প্রভুকে তোমার চরণ যুগল দুটো এই তেঁতুলগাছতলায় কেটে দিবে। সেই চরণ যুগল, এই চরণ যুগল জয় নিতাই। খুব সুন্দর। আপনার নামটি? মলয় গোস্বামী। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর আছেন? আমি আমার বয়স তো অনেক হলো, বাপকাকারা ছিল, বাপকারা সব গত হয়ে গেছে, আমরাই মারি। আপনার ঠিক আছে। পণ্ডিতের দুই মেয়েকে বিয়ে করেছিল নিত্যানন্দ মহাপ্রভু। ও, নিত্যানন্দ গৌরঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুটো কিন্তু আলাদা। আচ্ছা, এক করলে হবে না কিন্তু। এই গৌরীদাস পণ্ডিতের দুই মেয়েকে বিয়ে বিবাহ করেছিল আচ্ছা আচ্ছা। নিত্যানন্দ প্রভু। আমরা এখন এলাম হচ্ছে নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান শ্যামসুন্দর মন্দির, সেটি দর্শন করতে এখানে এলাম। এই যে এটি হলো শ্যামসুন্দর মন্দির, আর ওপাশে হলো নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান, যেটি দেখাচ্ছি আপনাদের। নিত্যানন্দ মহাপ্রভুর যে বিবাহ অনুষ্ঠিত হয়েছিল সেটা এই স্থানে। এই যে শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান। শ্যামসুন্দর মন্দির দর্শন করার পরে আমরা গেলাম
রাজবাড়ির মন্দির এবং 108 শিব মন্দির দেখতে। আমরা এই মুহূর্তে ঢুকেছি হচ্ছে আপনার প্রতাপেশ্বর মন্দির। এটা রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে। এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। উচ্চভিত্তির ওপর উত্থিত এই খিলান প্রবেশপথ ঈষৎ বক্র শিখর সমন্বিত এই মন্দির 19 শতকের রেখ দেউলের উৎকৃষ্ট উদাহরণ। এই প্রতাপেশ্বর মন্দিরটি উড়িষ্যা রীতি মেনে নির্মিত। স্থপতি ছিলেন বাঁকুড়া জেলার রামহরি মিস্ত্রি। প্রতাপেশ্বর মন্দির থেকে সোজা হাঁটলে বাঁদিকে পড়ে একটি রাসমঞ্চ। এই রাসমঞ্চের কাঠামোতে 2টি বিভাগ সহ একটি গম্বুজাকৃতির চূড়া রয়েছে। বাইরের অংশে 24টি প্রবেশদ্বার আর ভিতরের অংশে 4টি প্রবেশদ্বার। এটি হচ্ছে পঞ্চরত্ন মন্দির। নাতি উচ্চ ভিত্তির উপর নির্মিত এই 8চালা মন্দিরটি বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত। কি সুন্দর! এখানে 5টি মন্দির রয়েছে এবং 5টি মন্দিরই বিভিন্ন আকৃতির, বিভিন্ন উচ্চতার মন্দির। অসাধারণ। বর্গীদের হামলার সময় বর্ধমান রাজাদের ডাইহাটের রাজবাড়ি ধ্বংস হয়। তারপর গঙ্গাবাসের জন্য রাজারা এখানে নির্মাণ করেন অনেকগুলি মন্দির এবং তার সঙ্গে অট্টালিকা। এটি হচ্ছে লালজি মন্দির, আমরা যেখানে প্রবেশ করব এবার। বলা হচ্ছে প্রাকার বেষ্টিত প্রাঙ্গণে 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। মন্দিরের সম্মুখভাগে রয়েছে একটি নাট মণ্ডপ এবং আরেকটি পর্বতাকৃতি মন্দির, যাহা গিরি গোবর্ধন নামে পরিচিত। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে মণ্ডিত। অসাধারণ। যে বছর সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরই বর্ধমান রাজাদের আর্থিক আনুকূল্যে তৈরি হয় এই 25 রত্ন শৈলীর লালজি মন্দির। শোনা যায় বর্ধমান রাজা কীর্তিচন্দ্র রায়ের জননী ব্রজকিশোরী দেবী একবার গঙ্গা স্নান করতে গিয়ে ঘাটের কাছে আস্তানা করে থাকা এক সাধুর কাছে এক অদ্ভুত সুন্দর কৃষ্ণমূর্তি দেখতে পান। তিনি মূর্তিটি সাধুর কাছে চান। সাধু মহারাজ অরাজি হলে তিনি তার বাড়ির রাধার সঙ্গে সেই সাধু বাবার কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার কথা বলেন। এতে সাধু রাজি হয়ে যান। খুব ধুমধাম করে বিয়ে হয় কৃষ্ণ ও রাধার। ব্রজকিশোরী দেবী জানালেন যে তাদের পরিবারের যে রীতি সেই অনুযায়ী কন্যার সঙ্গেই তার পতিকে থাকতে হয়। অতএব সেই থেকে এই মন্দিরেই থেকে গেলেন কৃষ্ণ রাধা। আর ব্রজকিশোরী দেবীর উদ্যোগে তার কৃষ্ণ রাধার জন্য নির্মিত হলো এই 25 রত্নের মন্দির। এই মন্দিরের সূক্ষ্ম কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। কি নিখুঁত এর গঠনশৈলী!
1739 খ্রিস্টাব্দে নির্মিত এই 25 রত্ন মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। আর এই নাট মন্দিরের সামনে যে মন্দিরটি এখন দেখছি এটা হলো গিরি গোবর্ধন মন্দির। এটা হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির, অপূর্ব সুন্দর। কি সুন্দর মন্দিরের কারুকার্য। এই মন্দিরটিও 25 রত্ন শৈলীতে তৈরি করা হয়েছে। 1751 সালে রাজা তিলক চাঁদ তার মা লক্ষ্মী কুমারীর নামে তৈরি করেছিলেন এই মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা কৃষ্ণ ও রাধা। এই কৃষ্ণচন্দ্র মন্দিরের গঠনশৈলী এবং কারুকাজও দেখবার মতন। কি নিখুঁত, কি সুন্দর। সেই সময়কার এই পোড়ামাটির কাজগুলো শৈল্পিক নিদর্শনের এক উৎকৃষ্ট উদাহরণ। রাজবাড়ি প্রাঙ্গণের এই প্রতিটি মন্দির দেখলে অনুমান করা যায় যে সেই সময় আমাদের বাংলার পোড়ামাটির এই মন্দিরগুলো তাদের মান কি অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। প্রত্যেকটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। রাজবাড়ির মন্দির প্রাঙ্গণের বাইরে ঠিক উল্টো দিকেই রয়েছে কালনার সবচেয়ে বিখ্যাত 108 শিব মন্দির। এই মন্দিরগুলি আটচালা শৈলীতে নির্মিত। বাইরের বৃত্তটি 220 মিটার এবং ভেতরের বৃত্তটি 120 মিটার পরিধি নিয়ে গঠিত।
প্রতিটি মন্দিরেই একটি করে শিবলিঙ্গ আছে। বাইরের বৃত্তে শিবলিঙ্গগুলিতে একটিতে কালো, তার পাশেরটি সাদা, ঠিক এইভাবে রয়েছে। ভেতরের বৃত্তটিতে কিন্তু প্রতিটি শিবলিঙ্গই সাদা পাথরের। এই 108 শিব মন্দির 1809 সালে বর্ধমানের মহারাজ টেকচাঁদ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এই আমরা এখন এসে গেছি কালনার সেই বিখ্যাত 108 মন্দিরে, এবং আমার পেছন দিকেই দেখতে পাচ্ছেন আমরা এখন বাহির বৃত্তে দাঁড়িয়ে আছি। ভেতরে আরেকটি বৃত্ত, এই যে আমার পেছন দিকে আরেকটি বৃত্ত। বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির এবং ভেতরের বৃত্তে 34টি, মোট 108টি মন্দির এই কালনা শিব মন্দির। একটি জিনিস খেয়াল করলে দেখবেন, এই 108টি মন্দির 108টি জপমালাকে প্রতিনিধিত্ব করে। ভিতরের বেদিতে যে বেলগাছগুলি লাগানো আছে, এই বেলপাতা দিয়েই শিবের পূজা অর্চনা করা হয়। প্রায় 6.1 মিটার উচ্চতা এবং 2.9 মিটার প্রস্থের এই সমস্ত মন্দিরগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে নির্মিত। মন্দিরের ভিতরে একটি পাতকুয়া আছে। পূর্বে এই পাতকুয়া থেকে জল নিয়েই পূজা অর্চনা করা হতো, এখন এটিকে ঢেকে রাখা আছে। কালনার 108 শিব মন্দির দর্শন করবার পরে আমরা এগিয়ে গেলাম ভবা পাগলার আশ্রমের দিকে। উদ্দেশ্য ওখানে প্রসাদ পাওয়ার এবং আশ্রম দর্শন করবার। এই আমরা আজকে আমাদের কালনা সফরের সর্বশেষ গন্তব্য, যেটা হলো ভবা পাগলার আশ্রম। সেই ভবা পাগলার আশ্রমে আমরা এসেছি, এখন সেখানে যাচ্ছি। আজকে আমাদের এখানেই প্রসাদ পাওয়ার কথা। খুব সুন্দর কালনা ঘোরা হয়েছে, প্রত্যেকটি মন্দির আমরা খুব ভালো করেই দেখেছি। তো এখন আমরা ভবা পাগলার আশ্রমে যাচ্ছি। আশ্রম চত্বরটি খুব সবুজ, অনেক গাছগাছালিতে ঘেরা। আশ্রমের একটু ইতিহাসটা আপনি যদি বলেন। উনি বাংলাদেশ থেকে এসছেন তখন প্রায় 1950 সালে, আনুমানিক এটা। আচ্ছা, হ্যাঁ, তো এখানে এসে উনি আপনি দেখবেন এখানে তাল বট মানে একসঙ্গে দুটো রুট আছে। আচ্ছা আচ্ছা, ওইটা দেখার পরে এখানে জমিটা কিনেছিলেন। ও কিনে এখানে তিনি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তো এখানে বন জঙ্গল মানে সাপ মানে একেবারে বনে যেগুলো থাকে তারাই থাকতো। ঠিক। তারপরে তার মধ্যে উনি এখানে বসে অনেক সাধনা করেছেন। আচ্ছা, বাংলাদেশেও অনেক লীলা কীর্তি করে এসছে, তবে ওটা অনেক ছোট বয়সের তো। তারপরে এখানে এসে তিনি বড় হয়েছেন, আস্তে আস্তে তিনি বিষাদিও করেছেন। তিনি সাংসারিক সংসারে থেকে তিনি সন্ন্যাসী। হ্যাঁ, জীবদ্দশাতেই তিনি তার সমাধিটা করে গেছেন। এই আশ্রমে আমরা আজকে খুব ভালো প্রসাদ পেলাম, খুব যত্ন করে খাওয়ালেন, এবং সেই খাওয়ানোর মধ্যে ছিল ভীষণ একটা আন্তরিকতার ছাপ।
আমরা খুব তৃপ্ত হয়ে প্রসাদ গ্রহণ করলাম। আমাদের আজকে কালনা সফর আপাতত সমাপ্ত হলো। তো এই দাদা আমাদেরকে নিয়ে ঘোরালেন, সব কিছু ঘুরিয়ে দেখালেন। দাদা একটু ওনার নাম্বারটা শেয়ার করে দেবেন। আপনারা যারা আসবেন, আমার বিশ্বাস উনি খুব যত্ন করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবেন। আমাদেরকে যেরকম করে উনি যত্ন করে ঘুরিয়ে দেখিয়েছেন, কোনো তাড়াহুড়ো করেননি, যথেষ্ট সময় দিয়েছেন, বলে দিয়েছেন। উনি নিজেও কালনার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অবহিত আছেন, তো সেটা আপনাদের একটি বাড়তি পাওনা হবে। আমার নাম বিশ্বজিৎ রায়, হ্যাঁ। আমার মোবাইল নাম্বার 7483739272। বাহ, ধন্যবাদ। মা অম্বিকা সুইটস, কালনাতে এনাদের 9টা শাখা রয়েছে, এটা হচ্ছে 7ম শাখা। তো দেখেই বোঝা যাচ্ছে মিষ্টির সম্ভার থরে থরে সাজানো। এই হচ্ছে কালনার বিখ্যাত মাখা সন্দেশ।